ভ্যাট আদায়ে স্বচ্ছতা প্রতিষ্ঠার আহ্বান অর্থ উপদেষ্টার, বললেন ঋণ করে দেশের খুব একটা উন্নয়ন হয় না। কমছে পোশাক রফতানি, নানামুখী জটিলতার কথা বলছেন উদ্যোক্তারা। ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 ট্রানজিশন পিরিয়ডে রয়েছে, যেখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের কারখানাগুলো করছে। কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা, সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিনের মতো ধারণ করবে। সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ঋণের টাকার খুব একটা উন্নয়ন হয় না, মানুষ ট্যাক্স দিয়ে সুবিধা পেলে ঠিকই কর আহরণ বাড়বে। স্বচ্ছতা নিশ্চিতের তাগিদও দিয়েছেন তিনি। এ সময় বলেছেন, অনেক সময় ভ্যাট সরকারি কোষাগারে পৌঁছায় না। কর বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন এনবিআর চেয়ারম্যান। একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য কর জিডিপি অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, গত কয়েক বছরে জিডিপি আর কর আহরণ দুটি বাড়লেও কর জিডিপি অনুপাত খুবই কম, কেবল 6.5%। ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে সেমিনারে বক্তারা অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের গুরুত্ব তুলে ধরেন। বলেন, ভ্যাট আহরণ বাড়াতে সময়ের সাথে তাল মিলিয়ে হতে হবে আরও আধুনিক। আমাদের যেটা গ্রোথ আমরা আশা করেছিলাম সেটা হয়নি, বিকজ ওখানে ফাউন্ডেশনটা ছিল হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম। এনবিআর চেয়ারম্যান গতকালই বলেছে এটা উগান্ডার চেয়েও খারাপ অবস্থা। কাজেই আমরা বুঝতে পারছি যে এটার ইমপ্রুভমেন্ট কতটা জরুরি। লোকাল রিসোর্স মোবিলাইজেশন বাড়াতে হলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ভ্যাট এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়নে আর ঋণ নয়, বরং নিজস্ব সম্পদের উপর গুরুত্ব দিতে হবে। আর ভ্যাট আদায় হচ্ছে এর মধ্যে সবচেয়ে আধুনিক মাধ্যম। তবে এ বিষয়ে আরও স্বচ্ছতার তাগিদ দিয়ে অভিযোগ করেন, অনেক সময় আদায়কৃত ভ্যাট সরকারি কোষাগারে পৌঁছায় না। এবং ভ্যাটের যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আমি যদি ভ্যাট দিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাটটা অনেক সময় পৌঁছায় না। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এত কম, এমন নিজের সম্পদ না বাড়লে আমরা কাজ করবো কি করে? এনবিআর চেয়ারম্যান বলেন, একটি আদর্শ কর ব্যবস্থাপনা থেকে অনেক দূরে দেশ। এখনও আয়করের চেয়ে কাস্টমস থেকে বেশি অর্থ আদায় হয়। জানান, আয়কর আর ভ্যাটের জন্য আলাদা নিবন্ধনের যৌক্তিকতা নেই। ভিটি হয় টপ লাইনের উপরে টার্নওভার, আর ইনকাম ট্যাক্স হচ্ছে বটম লাইনের উপরে নেট প্রফিট। একই হিসাব, একই ব্যবসা, একই কানুন, একই কিছু। এখানে আমাকে দুই জায়গায় দৌড়াতে হবে কেন? এগুলোকে আমরা সিম্পল করে ফেলবো, এবং যদি আমরা এগুলোকে সিম্পল করতে পারি, যেমন এনাদের জন্য আমরা নিজেরা একটা সফটওয়্যার তৈরি করবো এনবিআর থেকে, আমাদের হোম গ্রোন আমাদের লোকেরা করবে। করজাল বিস্তৃতের কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। জানান, গত 5 বছরে গড়ে 10% হারে মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু রিফর্মস আমাদের চেয়ারম্যানের আশা করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। 4 মাস ধরে কমছে পোশাক রফতানি। চলতি বছর বন্ধ হয়েছে প্রায় 100 নিটওয়্যার কারখানা। নতুনভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টসের অর্ধেক। উদ্যোক্তারা বলছেন যে গ্যাস, বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা এখন বেশ কঠিন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট। পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান, নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার। পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়্যার খাত। তবে 1 বছরের বেশি সময় ধরে চলছে সংকট। ধারাবাহিক কমছে রপ্তানি। গেল নভেম্বরে রপ্তানি হয় $161 কোটি পণ্য। গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $173 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7%।
ধারাবাহিক কমছে নিটয়ের পণ্য উৎপাদন, বন্ধ হচ্ছে কারখানাও। নিটয়ের পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা 63। শুধু চলতি বছরই নয়, আগের 3 বছরেও বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। আমাদের এই বছর গিয়া 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 সালে, আর এর আগের 3 বছরে 225টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। বায়ার আনইথিক্যালি আবার ঘুষ নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব, চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন, চাকরি হারানোদের পাওনা পরিশোধও হচ্ছে গড়িমসি। বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে এই অভিযোগ নিয়ে। দ্বিতীয়ত আসতেছে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু তার যে পাওনা, সেই পাওনাও দেওয়া হয় নাই। চাকরিচ্যুত করার সময় তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা পয়সা অ্যাকর্ডিং টু ল, আইন অনুসারে না। বলা হচ্ছে পোশাক খাতের সংকটের বড় কারণ বৈশ্বিক ট্রাম্প ট্যারিফে কমেছে পণ্যের চাহিদা। ট্রানজিশন পিরিয়ডে রয়েছে যেখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের কারখানাগুলো করছে, আবার ট্রাম্প ট্যারিফ বা বৈশ্বিক বাজারেও যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই ট্রানজিশনটি যাচ্ছে। আমার ধারণা যে মার্কিন বাজারে যে পরিস্থিতি চলছে এটা দীর্ঘস্থায়ী হবে না, এবং এখান থেকে তাদের হয়তো বেরিয়ে আসতে হবে, এবং ট্রাম্প এই ট্যারিফ জনিত যে বাজারের ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছে এই জায়গাটা আরো হয়তো আস্তে আস্তে কমে আসবে। শুধু নিটর পণ্যই নয়, কমেছে ওভেন পণ্য রপ্তানিও। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সহ সব টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বলেছেন যে চট্টগ্রাম বন্দর দেশের লাইফলাইন, সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে সরকারের একটি স্বার্থান্বেষী পক্ষ। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানানো হলেও তাতে কোনো কর্ণপাত করা হচ্ছে না। বন্দরের দুর্নীতি সহ অনিয়মের মিথ্যা অজুহাতে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। দেশ এবং শ্রমিকদের স্বার্থ টিকিয়ে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অবিলম্বে প্রত্যাহার না করলে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। পরে দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল করা হয়েছে। টার্মিনাল ডিপিওয়ালকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে এখনো সরিয়ে আসে নাই। এই সরিয়ে না আসা পর্যন্ত আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। একটা জনমত সৃষ্টি হয়েছে, ফলে তারা এখন এইটাকে আর অগ্রসর হয় বলে আমরা মনে হয় না। আজকে যদি তফসিল ঘোষণা করে এইটা তখন সব সরকারের বড় বড় সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে যাবে। সমুদ্র প্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের, তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ। তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে। সেই একই দৃশ্য কিন্তু দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে। অভিজ্ঞতা হবে সাগর পাড়ি দিয়ে আরও। সেই দ্বীপটি হচ্ছে কুতুবদিয়া। ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প। প্রয়োজন সরকারের উদ্যোগ এবং সহযোগিতা। কুতুবদিয়া, এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের। এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা। এরই মধ্যে আলোকায়ন, কফি হাউজের পাশাপাশি সাগরের বালিচর জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার। সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা। বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। পর্যটকদের জন্য সরকার একটুখানি মাথা কামাই, আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সান মার্টিনের মতো ধারণ করবে। এরিয়া ভাগ করে দিতে হবে, যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে, থাকবে,
এই ফেসিলিটিসটা কিন্তু কম, কক্সবাজারে কিন্তু অ্যাভেলেবল। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাচ্ছে তাদের কিছু অংশ পর্যটক কুতুবদিয়া আসবে, ফলে একটি ভারসাম্য তৈরি হবে এবং পর্যটকের যে চাপ সেই চাপটা অন্তত কক্সবাজার থেকে কমবে। এই দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। দ্বীপের বড় ঘোপ সমুদ্র সৈকত, শুটকিপল্লী, বাতিঘর সহ এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে দর্শনার্থীদের আগ্রহে জায়গা করে নিয়েছে। এত অপার সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে যা স্বাধীনতার এত বছর পরেও এই ব্যাপারে কারো নজরে এলো না কেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। রেস্টুরেন্ট থেকে শুরু করে ইকো রিসোর্ট এই জাতীয় পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এলাকাবাসীও সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। আসবেন, আমরা থাকবো, আমরা এলাকাবাসীদেরকে সব সময় সহযোগিতা করব। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এর যাতায়াত ব্যবস্থা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রয়োজন ফেরি সার্ভিস। এ নিয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা পারাপার এটাকে ফেরি সার্ভিস দিয়ে যদি আমরা সমাধান করতে পারি, আমাদের কুতুবদিয়ার সকল সমস্যার সমাধান হবে। ছানিওয়ালা বোট লাগবে, এই ধরনের বোট লাগবে, এই ধরনের স্পিড লাগবে, তাহলে বেসরকারিভাবে মানুষ এগুলো তুলে দেবে। আর ইজারা প্রথাটা তুলে দিতে হবে। এই ইজারা প্রথা পর্যটন নগরী হওয়ার জন্য আরেকটা বাধা। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। কক্সবাজারের সাথে এখানে পর্যটক যেন সহজেই আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য, এখানে বিচ আছে, এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIER সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে কর্মসূচি পালন করছেন তারা। রাঙামাটি মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশন নেতারা বলছেন যে NIER বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। মোবাইল ফোন সেটের দাম বেড়ে যাবে তখন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ইতিমধ্যে কিন্তু 21 পয়েন্টের মতো কমে গেছে এবং এই সূচকটা অবস্থান করছে 4,941 পয়েন্টে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসএস সূচক সেটিও 7 পয়েন্টের মতো কমে 1031 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি 8 পয়েন্টেরও বেশি কমে 1899 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকার শেয়ারবাজারে 533 কোটি 90 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দিনের শেষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 227টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে ঢাকার শেয়ারবাজারে। 114টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 53টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20 থেকে দেখতে পাচ্ছি আজকে ডোমিনেস প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি 18 কোটি 87 লাখ টাকার শেয়ার। এরপরে 14 কোটি 23 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে অরিয়ন ইনফিউশন এটি দ্বিতীয় অবস্থানটি দখল করে রেখেছে। খান ব্রাদার্স পিপি ওভেন এটি তৃতীয় অবস্থানে আছে এবং টোটাল ট্রেড করেছে দিন শেষে এই কোম্পানিটি 14 কোটি 16 লাখ টাকার মতো শেয়ার। টোটাল আজকে সিএসসিতে কি অবস্থা, সেখানেও কিন্তু যদিও ভিন্নমুখী অবস্থানে রয়েছে এবং সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে 53 পয়েন্টের মতো বেড়েছে এবং 13,851 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি 9 কোটি 91 লাখ টাকার মতো শেয়ার এবং সারাদিন ধরেই কিন্তু 178টি প্রতিষ্ঠানের ট্রেড হয়েছে সিএসসিতে, যার মধ্যে 84টির দাম বেড়েছে, 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 26টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজার লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বন্দর থেকে মেয়রের চাঁদাবাজির প্রমাণ দিতে না পারলে নৌ উপদেষ্টাকে চট্টগ্রামে ঢুকতে দেবেন না চট্টগ্রাম সিটির ডক্টর শাহাদাত হোসাইন। দুপুরে ভ্যাট দিবসের সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। মেয়র চাঁদাবাজদের তালিকা প্রকাশ করতে নৌ উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 2 কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে, সেটা 2 কোটি টাকা হলে মাসে হচ্ছে 60 কোটি টাকা, বছরে হচ্ছে 720 কোটি টাকা। আমার নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের, যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে 200 থেকে 250 কোটি টাকা, আমি পাই না।
ট্রাফিক রোবট পরিচালনা করছে চীনের হাংচৌ নগরীর সড়ক। এআই ভয়েস সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে নিয়ন্ত্রণও। ডিজিটাল সেন্সরের মাধ্যমে নিজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এসব রোবট। নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে পথচারী এবং যানবাহনকে, পাশাপাশি মানব পুলিশকেও করে সহায়তা। ব্যস্ত সড়ক, দুপাশেই চলছে যানবাহন, নেই কোনো নিয়মের বিশৃঙ্খলা। সিগন্যাল এবং ট্রাফিক আইন মেনেই পারাপার হচ্ছেন পথচারীরাও। তবে এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রক্তমাংসের কোনো মানুষ নয়, আছে রোবট। চীনের ঝেজিয়াং প্রদেশের উঝেন ও হাংচৌ শহরে দেখা মিলছে এমন দৃশ্যের। এরা মানুষের মতো হাতের ইশারা ব্যবহার করে এবং ভয়েস সিস্টেমের মাধ্যমে পথচারী ও যানবাহনকে নিয়ম মেনে চলার নির্দেশনা দেয়, পাশাপাশি মানব পুলিশের কাজেও সহায়তা করে। রোবটটি খুব কম ভুল করে। মানব পুলিশ যেসব আইনি লঙ্ঘন করতে পারে না তা শনাক্ত করতে সক্ষম। এখন এটি ট্রেনি অফিসার পর্যায়ে রয়েছে এবং বাস্তব পরীক্ষার মাধ্যমে আপডেট করছে। রোবটটি চালু করেছে টংশিয়াং ট্রাফিক পুলিশ বিভাগ। নাম দেওয়া হয়েছে টংশিং স্মার্ট পুলিশ। আমরা এর একটি সুন্দর নাম রেখেছি, টং টং। চলছে পরীক্ষামূলক কার্যক্রম। রোবটগুলো মানুষের মতো ক্লান্ত হয় না, আবহাওয়ার কারণে কার্যক্ষমতায় ভাটা পড়ে না এবং এআই সিস্টেমের মাধ্যমে ধারাবাহিকভাবে আপডেট করতে সক্ষম। সাধারণ মানুষ আগ্রহের সাথে ভিড় করছেন রোবট দেখতে। আমি এবারই প্রথমবারের মতো রাস্তায় রোবটের কার্যক্রম দেখছি। এটি বেশ ভালোভাবেই কাজ করছে। হাংচৌ ও উঝেনের এই রোবটগুলো নগর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে। ভবিষ্যতে মানব পুলিশ ও রোবট একসাথে শহরের ব্যস্ত রাস্তায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।